অপরাজিতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে নকল মাস্ক সরবরাহের অভিযোগ, বিএসএমএমইউ এর মামলা। সড়ক দুর্ঘটনা ঘটিয়ে চিকিৎসার নামে অর্থ আদায়ের অভিযোগ রিজেন্টের বিরুদ্ধে খতিয়ে দেখছে র্যাব। দেশে করোনা ভাইরাস সংক্রমণে আরও ৩৫ জনের মৃত্যু, নতুন ২৫৪৮ জন রোগী শনাক্ত। ঢাকার হাটে কোরবানির পশু আসা শুরু হলেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা নিয়ে খুশি নন ব্যবসায়ীরা। স্বাগত সংবাদ সন্ধ্যা। নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিকেলে সরবরাহকারী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে নকল মাস্ক সরবরাহের বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান নোটিশের জবাব জানান। জবাবে তিনি বলেন, নকল মাস্ক সরবরাহ করার কোনো ইচ্ছা তার ছিল না। তাদের কাছে যেভাবে প্যাকেটজাত অবস্থায় মাস্কগুলো এসেছে সেভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়। অভিযোগ পাওয়ার পরই মাস্ক ফিরিয়ে নেওয়ার কথা জানান শারমিন জাহান। জবাবে সন্তুষ্ট হতে না পেরে মামলা করার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আচ্ছা, মামলাটা হচ্ছিল প্রথম যে উনি জালিয়াতির অভিযোগ, এবং ধারাটা হচ্ছিল 420, 406, এবং এটা গতকাল করা হয়েছে। তার সিরিয়াল হচ্ছিল 31, তারিখ 23 জুলাই। এটা হচ্ছিল শাহবাগ থানায়। জালিয়াতি হচ্ছে যে ওনারা আমাদের শর্ত অনুযায়ী যা দেওয়ার কথা ছিল গ্লাভস, মাস্ক, সেই শর্ত অনুযায়ী মাস্ক সেই গুণগত মানের দেননি। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। শারমিন জাহান, আপনাকে স্বাগত। আপনার প্রতিষ্ঠানের সরবরাহ করা মাস্ক নিয়ে অভিযোগ উঠেছে, বিএসএমএমইউ কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে মামলা করেছে বলে আমাদের কাছে জানিয়েছে। এই বিষয়ে আপনার অবস্থান কি, বক্তব্য কি আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমিও শুনেছি বঙ্গবন্ধু মেডিকেল আমার বিরুদ্ধে বা আমার ফার্মের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু আমি যেটি মনে করি মামলা যে কেউ যে কারো বিরুদ্ধে করতে পারে, তারাও মামলা করেছে। অপরাজিতা ইন্টারন্যাশনাল বা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনি প্রক্রিয়ায় সেটা মোকাবেলা করব, সেটা বিষয় না। আমি এখন যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই মুহূর্তে এসে আমার মনে হচ্ছে যে আমার প্রতিপক্ষ অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু মেডিকেলও না। বঙ্গবন্ধু মেডিকেল স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। সেখানে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। ল্যাব টেস্টের রিপোর্টে আমি যখন স্যাম্পল ড্রপ করেছি, ল্যাব টেস্টের রিপোর্টে আমার ফার্মের দেয়া মাস্ক প্রথম হয়েছে। ডিরেক্টর সাহেব আমাকে এটি জানিয়েছিলেন। তার উপর বেসিস করে তারা আমাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে, আমি সেই মোতাবেক প্রোডাক্ট দিয়েছি। টোটাল 4টি লটে আমি প্রোডাক্ট দিয়েছি। প্রথম লট দিয়েছি জুনের 30 তারিখ, সেকেন্ড লট দিয়েছি জুলাইয়ের 2 তারিখ, থার্ড লট দিয়েছি জুলাইয়ের 12 তারিখ, ফোর্থ লট দিয়েছি জুলাইয়ের 13 তারিখ। তারা 18 তারিখ আমাকে ডেকেছে এবং বলেছে এই মাস্কটি খারাপ। এখন আমার কথা হলো, তাহলে প্রোডাক্টটি খারাপ ছিল, খারাপ প্রোডাক্টটি তারা কেন রিসিভ করলো? 12 তারিখের প্রোডাক্ট তারা খারাপ ছিল বললো না, 13 তারিখ আবার ফোর্থ লট রিসিভ করলো, তখন কিছু খারাপ বললো না। তারা যে প্রোডাক্টটি খারাপ বললো, এই N95 ম্যানুফ্যাকচার
করে হচ্ছে 3M। 3M এর মাস্ক খারাপ কি ভালো এটা ল্যাব টেস্টের রিপোর্ট ছাড়া বলা যাবে না। তারা কি ল্যাব টেস্টের রিপোর্ট কি তাদের কাছে আছে, এবং এই যে খারাপ প্রোডাক্টটা এটা কি আমি দিয়েছি? আমার মনে হচ্ছে এখানে আমি গভীর ষড়যন্ত্রের শিকার। আর এটা বুঝার জন্য অনেক জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই, সাদা চোখেই বোঝা যায়। আমি জানি না এখানে কে আসলে কাজটি করছে, আমি জানি না, এখন শুনছি, আগে তো জানতাম না। সারা জীবন সব মিলিয়ে আপনি কতটি মাস্ক সরবরাহ করেছিলেন, এবং শেষ লটে যেটি নিয়ে প্রশ্ন উঠেছে, আগের লটগুলি নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠেছিল কিনা বিএসএমএমইউ এর কর্তৃপক্ষের পক্ষ থেকে? আগের লটগুলো নিয়ে প্রশ্ন তো উঠেইনি, বরং সবাই ভূয়সী প্রশংসা করেছে আমার দেয়া মাস্কের। তাদের যে কোভিড ইউনিটে যেসব ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ানরা ডিউটি করেন তাদেরকে প্রতি 6 দিন অন্তর অন্তর ওই কোভিড টেস্ট করা হয়। কোভিড টেস্টের রিপোর্টে তখন মাত্র 3% আক্রান্ত এসছে, যেটা হচ্ছে খুবই সন্তোষজনক। 3% আক্রান্ত হয়েছে মানে কি, তারা অসাবধান ছিল, তারা ওরকম সাবধান ছিল না, এইটাকে মেনশন করা হয়েছে। তো সেই জায়গায় 4th লট নিয়েও অ্যাকচুয়ালি কোনো কথা হয় নাই, তারা 3rd লটটাকে খারাপ বলেছে। আরেকটা বিষয় হচ্ছে, মাস্ক তো আমি ম্যানুফ্যাকচারিং করি না, আমি শুধু ট্রেডিং করি। ট্রেডিং করা আমার দায়িত্ব। এখানে আমাকে কেন এভাবে সবাই জানে যে সাপ্লাই বিজনেসে কোনো প্রোডাক্ট খারাপ হলে সেটা তারা ফেরত দিবে, চেঞ্জ করবে। তাদের যদি আপত্তি থাকে আমার ফার্ম থেকে তারা আর কোনো প্রোডাক্ট নিবে না। সেই জায়গায় এত কিছু মানে বুঝাই যাচ্ছে এখানে একটা চক্রকার সূত্র। সরবরাহকারী হিসেবে আপনি যখন তাদের কাছ থেকে এই বক্তব্য পেয়েছেন, তখন এটা যারা ম্যানুফ্যাকচার করেছে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন যে এই রকমের প্রশ্ন উঠেছে? সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি ধরনের ব্যবস্থা নিতে পারে, বা তাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল কিনা এই ব্যাপারে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা আপনার? আমি অলরেডি জিজ্ঞেস করেছি, তারা বিষয়টি খতিয়ে দেখছে। এখন আপনি জানেন যে কোভিড এর এই সময়ে এই সেফটি ইকুইপমেন্ট নিয়ে যারা কাজ করছে, যারা ম্যানুফ্যাকচারিং করছে, তাদের কারো নিঃশ্বাস ফেলার সময় নেই। মানে তারাও কাজ করে যাচ্ছে। এবং আপনি বলেন যে ডোর টু ডোর সার্ভিস যারা দিচ্ছে, কাস্টমস হাউস গুলো দিচ্ছে, ওয়্যার হাউস গুলো দিচ্ছে, ওই ফ্যাক্টরিগুলো। শারমিন জাহান, মাস্কগুলো কি আপনি দেশীয় উৎপাদকদের কাছ থেকে সংগ্রহ করেছেন নাকি আন্তর্জাতিক পর্যায় থেকে সংগ্রহ করেছেন? দেখেন, এই N95 মাস্ক এটা আমাদের দেশে তো কেউ এটা উৎপাদন করতে পারবে না। এটা একমাত্র N95, এটা একমাত্র ম্যানুফ্যাকচারার হচ্ছে 3M কোম্পানি, আমেরিকান 3M কোম্পানি। এখানে আমাকে কেন এভাবে মানে ফাঁসানো হচ্ছে আমি তো জানি না, আমি বুঝতে পারতেছি না আসলে। শারমিন জাহান, আরেকটা এই প্রসঙ্গে একটু জানতে চাই যে আপনি নিজে এই ব্যবসাটির সঙ্গে সংশ্লিষ্ট আছেন, আবার একই সঙ্গে আপনি একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করা অবস্থায় আপনি এই ব্যবসাটি চালিয়ে যেতে পারেন কিনা? জি, আমি যখন বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছি, আমি যখন বুঝতে পেরেছি, আমি ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করতে আমার ভালো লাগে, মানুষের জন্য আমার কাজ করতে ভালো লাগে। যখন আমি দেখলাম মানে তীব্র বেকার সমস্যার বাংলাদেশ, সেখানে আমার মনে হলো আমি কিছু করতে পারি। সেখানে আমার দ্বারা যদি 5 জন মানুষের উপকার হয়, 5টা মানুষ যদি কাজের সুযোগ পায়, 5টা ফ্যামিলি যদি আমার উপর নির্ভর করে চলতে পারে, সেইটাই আমার বড় সফলতা। এবং সেই লক্ষ্যে আমি কাজ করছিলাম, আমি সুনামের সাথেই কাজ করছিলাম। এটা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, ঢাকা ইউনিভার্সিটিতে যারা আছে বেশিরভাগই হচ্ছে কোনো না কোনো কাজের সাথে আছে। এটার জন্য তো আমাকে আরো থ্যাঙ্কস দেওয়া দরকার। আমি কোনো চুরি করছি না, বাটপারি করছি না, নিজে অক্লান্ত পরিশ্রম করে আমি একটি তিল করে একটি প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করছি। দেশের মানুষকে বেকারত্ব থেকে মুক্ত করতে চাচ্ছি, অ্যাকোমোডেট করতে চাচ্ছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকেই অনেক কর্পোরেশনের মালিক, অনেক বড় বড় ফ্যাক্টরির মালিক, ফার্মের মালিক, কোম্পানির মালিক।
এটা নতুন কিছু না। কিন্তু সেটা আমরাও নিজেরা যোগাযোগ করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তিনিও বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা অবস্থায় ব্যবসা করার কোনো সুযোগ নেই, এটি তিনি বলছেন। আপনার নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকেই এরকম ব্যবসা করছেন, কিন্তু তারা নিশ্চয়ই আইন অনুযায়ী করছেন না, বা এটা অনেক সময় হয়তো ওভারলুক করা হচ্ছে বলে মনে করেন কিনা? আমি যখন ট্রেড লাইসেন্স করি এবং যখন সিদ্ধান্ত নিই, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদের যেখানে উৎসাহ দিচ্ছেন, সেখানে আমি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি তখন আমার অফিসে খোঁজ নিয়েছি যে ট্রেড লাইসেন্স করলে আমার কোনো অসুবিধা হবে কিনা। এটা যারা করেছে তারা কেউই পারমিশন নিয়ে করে নাই। যেহেতু আগে তারা কেউ পারমিশন নিয়ে করে নাই, আমিও পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করিনি। ফলে এটা আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন দেখতে পারেন কারা কারা করেছেন। শারমিন জাহান, অন্য প্রসঙ্গে আসি। এই যে সরবরাহ আপনি করলেন, এইটার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে কোনো ধরনের এনওসি নিতে হয়েছিল কিনা, নাকি সরাসরি আপনি বিএসএমএমইউর কাছ থেকেই এই বিষয়টি নিয়েছিলেন? না, বিএসএমএমইউ তো ওষুধ প্রশাসনের কোনো পেপারস আমার কাছে চাইনি। আর আমার ট্রেড লাইসেন্সে আছে যে কেমিক্যাল ছাড়া সব ধরনের প্রোডাক্ট আমি এক্সপোর্ট, ইম্পোর্ট এবং ট্রেডিং করতে পারবো। হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্য আমরাও যেটা মনে করি, বিভিন্ন সময় বলা হয়েছে যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটা এনওসি প্রয়োজন হয়, যে এটা যেহেতু পিপিইর অংশ, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের ক্ষেত্রে এই ধরনের বিষয় প্রয়োজন হয়, যেটা নন মেডিকেল বিষয় হলে আলাদা কথা, কিন্তু এটা তো আপনি মেডিকেল ইকুইপমেন্ট হিসেবে সরবরাহ করছিলেন। জি, এই সংক্রান্ত কোনো পেপারস বিএসএমএমইউ আমার কাছে চাইনি। তারা যদি আমার কাছে চাইতো, আমি নিশ্চয়ই ওষুধ প্রশাসনে অ্যাপ্লাই করে সেটা ম্যানেজ করতাম। শারমিন জাহান, একটা বিষয় একটু বলতে, আপনার অভিজ্ঞতা থেকেই জানতে চাই যে আপনি বলছেন যে আপনি ষড়যন্ত্রের শিকার, সেইটি কি কারণে মনে হচ্ছে? কারা এই ষড়যন্ত্রের সঙ্গে থাকতে পারে? কারণ আমরা ওষুধের কেনাকাটা নিয়ে নানান রকমের বিষয়ই আমরা শুনছি, সেরকম কোনো কিছু কি আপনারও মনে হয়? দেখেন, বঙ্গবন্ধু মেডিকেলে এটা আমার প্রথম কাজ। আমি পাশাপাশি আরেকটা কাজ করেছি, সেখানে আরেকটা প্রোডাক্ট সাপ্লাই দিয়েছি, সেটা হচ্ছে মুক্তা ড্রিঙ্কিং ওয়াটার, যেটা প্রতিবন্ধীরা ম্যানুফ্যাকচারিং করে। আমি নিজেও মুক্তা ড্রিঙ্কিং ওয়াটার পান করি। আমি এই লক্ষ্যে পান করি যেন একজন প্রতিবন্ধী এটা সুফলটা পায়। তো ষড়যন্ত্রের শিকার যে অর্থে এটা এখন আমি শুনতে পাচ্ছি যে সেখানে অনেক চক্র নাকি আছে, অনেক সিন্ডিকেট আছে। আমি তো এগুলো কিছুই জানতাম না। তো এখানে নিশ্চয়ই একটা কিছু আছে, নয়তো এমন হওয়ার কথা না। এই সিচুয়েশন, আমি কত টাকার কাজ এখানে কত পিস মাস্ক আমি দিয়েছি, এটা নিয়ে কি এত কিছু হওয়ার কথা? আজকে দেখেন বাংলাদেশের মিডিয়া তোলপাড় হচ্ছে আমাকে নিয়ে। আপনি খোঁজ খবর নেন আমার সম্পর্কে, আমার লাইফস্টাইল কি, আমি কিভাবে লাইফ লিড করি। সারা জীবন সৎ পথে থেকে এসেছি, এখনো সততার সাথে আছি। একজন ভালো মানুষ হিসেবে কবরে যেতে চাই, এটা আমার ইন্টেনশন। সেই জায়গায় এটা সাপ্লাই বিজনেস যারা করে, একটা প্রোডাক্ট খারাপ হতে পারে, এটা যে কোনো ভাবেই এটা মিনিমাইজ করা যাইতো, ম্যানেজ করা যাইতো। তো এটাকে এভাবে মানে এমন করে এটাকে কালার করা মানে বোঝা যায় না। আপনার কি মনে হয়? আপনি আমাকে বলেন। আমি যদি আপনাকে বলি এই যে একটা সিচুয়েশন তৈরি হলো, এই সিচুয়েশনে আপনি আমাকে কি করতে বলবেন, বা আপনার মতামত কি? আমি যদি আপনার অভিমত জানতে চাই, আপনি কি বলবেন? না, আমরা আমাদের মতামত দেওয়ার কিছু নেই, কিন্তু আমরা অবশ্যই বলবো যে বিএসএমএমইউ কর্তৃপক্ষ কেন আপনার বিরুদ্ধে মামলা করলো সেইটি অবশ্যই আপনি খতিয়ে দেখবেন। এবং আমরা এর আগেও একাধিক সরবরাহকারীর বিরুদ্ধে অভিযোগ দেখেছিলাম, সেটা বিএসএমএমইউ হোক বা অন্য যারাই হোক, এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে আমরা মামলা হতে দেখিনি। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, ফলে বিষয়টি নিশ্চয়ই আপনিও দেখবেন, এবং অন্য বিষয়গুলি কেন মামলা হয়নি সেগুলিও সরকারকে দেখতে হবে। এটার মানে কি? এটার মানেই আমি ষড়যন্ত্রের শিকার। এটা মামলা পর্যন্ত চলে গেল একটা বিষয়। এটার মানে কি? এটার মানেই তো আমি ষড়যন্ত্রের শিকার।
আপনি যখন বিএসএমইউতে সরবরাহ করেছেন তখন তারা তো কোয়ালিটির ব্যাপারে আপনি বলছেন যে কোনো কিছু জানতে চায় নাই, সেক্ষেত্রে কি ধরনের কোয়ালিটি তারা চেয়েছে, তাদের যে ওয়ার্ক অর্ডার সেইখানে কি সেটার কোনো সুনির্দিষ্ট উল্লেখ ছিল? আমার কথা শুনেন, এটা জানতে চাওয়ার তো বিষয় না। আমার প্রোডাক্ট এটা ল্যাবে টেস্ট হয়েছে, ল্যাব টেস্টের রিপোর্ট অনুযায়ী হচ্ছে তারা আমাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে, ওই অনুযায়ী আমি প্রোডাক্ট দিয়েছি। এখন সেইখানে হচ্ছে আগের প্রোডাক্ট ভালো ছিল, পরের প্রোডাক্ট খারাপ হয়েছে। প্রথমত হচ্ছে খারাপ প্রোডাক্ট দেই নাই, খারাপ এটা N95 মাস্কে খারাপ বলতে হলে ল্যাব টেস্টের রিপোর্ট অনুযায়ী বলতে হবে এটা খারাপ, এটা চোখে দেখে বলা যাবে না। তাদের কাছে ল্যাব টেস্টের রিপোর্ট আছে কিনা যে এটা খারাপ। আরেকটা কথা হচ্ছে যে খারাপ প্রোডাক্ট, ধরেন প্রোডাক্টটা খারাপ ছিল, ধরেন আমি খারাপ প্রোডাক্ট দিছি, আমি খারাপ প্রোডাক্ট দিলে তারা এটা মানে সাপ্লাই বিজনেসের যেটা নিয়ম, তারা কি করবে, তারা হচ্ছে খারাপ প্রোডাক্টটা রিসিভ করবে না, বা তারা আমার ফার্মের এটা তারা চেঞ্জ করে নেবে, আমাকে বলবে ভালো প্রোডাক্ট দিতে, এটা খারাপ ছিল এটা আমি রিটার্ন করব, আমি তাদেরকে ভালো প্রোডাক্ট দিব। যারা আরো সাপ্লাই বিজনেস যারা করে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তারা এভাবেই করে। বিজনেসে যেহেতু ম্যানুফ্যাকচার আমরা ম্যানুফ্যাকচারিংটা করি না, আমরা ম্যানুফ্যাকচারার না, সেই ক্ষেত্রে সেহেতু এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফার্ম থেকে হচ্ছে কখনো এটা হতে পারে, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তারা এটা রিটার্ন করবে। তারা আমি যদি তাদেরকে স্যাটিসফাইড না করতে পারি তাহলে তারা আমার ফার্ম থেকে আর কোনো প্রোডাক্ট নিবে না। এটা হচ্ছে সিম্পলি, কিন্তু এটাকে এই পর্যন্ত নিয়ে যাওয়ার আসলে কোনো যৌক্তিকতা আছে কিনা আমি দেখি না। আপনার নিজের কি মনে হয় যে এই প্রোডাক্ট যেগুলি আপনি সরবরাহ করেছেন, আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনার প্রোডাক্ট যথাযথই ছিল, পরবর্তীতে অন্য কিছু হয়ে থাকতে পারে? দেখেন, আমি এই কোভিডের শুরু থেকেই প্রোডাক্টগুলো দিচ্ছি, তো একজন ডাক্তারের রেফারেন্সে আমাকে 10 জন ডাক্তার ফোন করেছে, আমি তাদেরকে সাপ্লাই দিয়েছি। আমি যদি খারাপ প্রোডাক্ট দিতাম তাহলে এমনটা হতো না। আমার তো কনফিডেন্সের কোনো অভাব নাই। এটা মানে হেলথ ইস্যু, এই মাস্কটা এত সেন্সিটিভ, একজনকে যদি খারাপ মাস্ক দিয়ে, আমার খারাপ মাস্ক ইউজ করে যদি একজনও আক্রান্ত হয়, এই দায়টা নেওয়ার সামর্থ্য আমার নাই। আমি আমার বিবেকের কাছে কমিটেড, আমি নিজের কাছে কমিটেড। এই হেলথ ইকুইপমেন্ট ছাড়া, সেফটি ইকুইপমেন্ট ছাড়াও আমি অন্য যে কোনো প্রোডাক্ট, আমি এজ এ রিয়েল বিজনেসম্যান আমি কখনো কাউকে খারাপ প্রোডাক্ট দিতে পারি না। বিজনেস নট অনলি এ ম্যাটার অফ মানি মেকিং। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানিয়েছেন, সরকারি চাকরিতে থাকাকালীন অনুমতি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ নেই। সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের মাস্ক সরবরাহ নিয়ে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। চাকরিরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পারমিশন ছাড়া অন্য কোনো কাজে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরাও যে এটাকে পর্যবেক্ষণ করছি, শর্ত ভঙ্গ করে থাকে তার যে অবস্থান যাই হোক কেন সেটি অপরাধ। এটি শুধু এই কৃতকর্মের জন্য সে দায়ী থাকে, তারপরে প্রতিষ্ঠানে সে থাকতে পারে কি থাকতে পারে না, এটি আস্তে আস্তে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে জিনিসগুলো বেড়ে আসে। প্রথমে পরিকল্পিত সড়ক দুর্ঘটনা ঘটানো, পরে নিজস্ব অ্যাম্বুলেন্সে নিয়ে এসে হাসপাতালে ভর্তি, এরপর চিকিৎসার নামে জিম্মি করে বড় অঙ্কের টাকা আদায়। শুনে কল্পকাহিনী মনে হলেও এমন ঘটনার অভিযোগ উত্তরার রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। গোলাম মোস্তফা নামে এক ভুক্তভোগী দাবি করছেন, রিজেন্টের মালিক শাহেদের পরিকল্পনায় ঘটানো হয়েছে এসব ঘটনা। অভিযোগটি খতিয়ে দেখছে র্যাব। রাজধানীর শ্যামলীর বাসিন্দা গোলাম মোস্তফা 2014 সালের নভেম্বরে চাকরির খোঁজে যাচ্ছিলেন বনানীতে। চেয়ারম্যান বাড়ি পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় একটি গাড়ি। গুরুতর আহত হলে ধাক্কা দেয়া সেই গাড়ির চালকই গাড়িতে তাকে উঠানোর চেষ্টা করে। মুহূর্তেই লোকজনের উপস্থিতি দেখতে পেয়ে সটকে পড়ে সেই চালক। রিজেন্ট হাসপাতালের গাড়ি মারছে আমাকে, তার গাড়ির নাম লেখা ছিল। যাওয়ার পথে এই গাড়ির রিজেন্ট হাসপাতালের তারা এভাবে মানুষের সাথে প্রতারণা করে মানুষের অ্যাক্সিডেন্ট করে তারা এই তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। মোস্তফার দাবি, ধাক্কা দেয়া সেই গাড়িটি ছিল রিজেন্ট হাসপাতালের। এভাবেই পরিকল্পিতভাবে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে রোগী ভর্তি করে হাসপাতালটি। থানায় গিয়েও কোনো সহায়তা পাননি বলেও জানান তিনি। ওই দুর্ঘটনায় তার শরীরের 5 থেকে 6 জায়গায় ভেঙে যায়। 6 বছর ধরে বেকার তিনি। র্যাবের সহায়তায় হাসপাতালের মালিক শাহেদের বিরুদ্ধে মামলা করতে চান গোলাম মোস্তফা।
6 বছর যাবৎ আমি এই আমার খরচপাতি দিতে দিতে এখন আমার পুরা চিকিৎসাধীন আছি। টাকা পয়সা আমাকে কিছু দিলে আমার উপকার হয়, আর আমি বিচার চাই এটার। র‍্যাব বলছে শাহেদের বিরুদ্ধে প্রতিদিনই সামনে আসছে অভিনব প্রতারণার অভিযোগ। পরিকল্পিতভাবে সড়ক দুর্ঘটনা ঘটানোর অভিযোগটিও নজরে এসেছে র‍্যাবের। চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। সাধারণ মানুষকে অ্যাক্সিডেন্ট করা করে তাকে পরবর্তীকালে রেজাল্ট হসপিটালের অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে আনা এবং উচ্চ মূল্যের চিকিৎসা সেবা প্রদান করে অধিক মুনাফা অর্জন করা, এরকম বেশ কিছু অভিযোগ র‍্যাবের নজরে এসেছে এবং এর সংক্রান্ত আমরা তাদেরকে আইনি পরামর্শ দিচ্ছি। শাহেদের বিরুদ্ধে শুধু দেশেই নয়, বিদেশ থেকেও আসছে প্রতারণার নানা অভিযোগ। সব অভিযোগই আমলে নেয়ার চেষ্টা করছে র‍্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন আক্রান্ত ২,৫৪৮ জন, আর সুস্থ হয়েছে ১,৭৬৮ জন। শুক্রবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে ১২,০২৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৫৪৮ জনের। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২১.18। দেশে এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ২,১৮,৬৫৮ জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০,৯১,০৩৪টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৫৪৮ জন। এ পর্যন্ত শনাক্ত ২,১৮,৬৫৮ জন। একদিনে মৃত ৩৫ জনের মধ্যে পুরুষ ২৮ ও নারী ৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি ২,৮৩৬ জনের। আরও ১,৭৬৮ জন সহ মোট সুস্থ হয়েছেন ১,২০,৯৭৬ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২,২৩৭ জন, ৭৮.৮৮%, নারী ৫৯৯ জন, ২১.১২%। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে ৩১ থেকে ৪০ বছর ১ জন, ৪১ থেকে ৫০ ৪ জন, ৫১ থেকে ৬০ ৮ জন, ৬১ থেকে ৭০ ১৩ জন, ৭১ থেকে ৮০ ৪ জন, ৮১ থেকে ৯০ ৩ জন, ৯১ থেকে ১০০ বছরের ১ জন এবং ১০০ বছরের বেশি বয়সের ১ জন। করোনা সংক্রমণ রুখতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের বাকি ৮ দিন। এরই মধ্যে রাজধানীর অস্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। বিক্রেতারা তাদের পছন্দ মতো হাটের জায়গার দখল নিতে ব্যস্ত। ক্রেতারা আসছেন দাম যাচাই করতে, তবে উপেক্ষিত থেকে যাচ্ছে করোনার ঝুঁকি। নজরদারি বাড়ানোর কথা বলছে সিটি কর্পোরেশন। ঢাকার ২ সিটি কর্পোরেশনে অস্থায়ী হাট বসবে ১৬টি। এর ১১টি দক্ষিণ সিটিতে, উত্তরে ৫টি। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও খামারিরা তাদের পশু নিয়ে আসছেন রাজধানীর বিভিন্ন হাটে। বিক্রেতারা এখন ব্যস্ত পছন্দমতো হাটের জায়গার দখল নিতে, যাতে সহজেই তাদের গরু ক্রেতার নজরে পড়ে। ব্যবসায়ীদের দাবি, গরু বিক্রিতে এবার বাদ সেধেছে করোনা। দাম কম বলছেন ক্রেতারা। আমার এই গরুটার দাম আসে ১,২০,০০০, ওনারা আসে কয় ৬০,০০০। ৬০,০০০ টাকা গরুর দাম করলে তো আমরা বিক্রি করতে পারবো না, এবং বিক্রি করলে তো আমার অনেক লস যাবে। ১৯টা গরু নিয়ে আসছে যশোর জেলা থেকে। দাম বিভিন্ন ধরনের আছে, যেমন মনে করেন 2,70,000 আছে, 3 লাখ আছে। আমলি হাটে আসছি, এই হাটে বেচা কিনাও ভালো, গরুও বড় বড় ওঠে, এই হাটের সম্পূর্ণ পরিবেশও ভালো। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। যাচাই করতে ঘুরছেন এক হাট থেকে আরেক হাটে। সবাই আগেই আসবে এখন বর্তমানে, গরু কিছু আসছে, মানুষ আসতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। লোকজন আগে থেকে আসবে, এখন বেশি জামে তো মানুষ যাইতে চায় না, আগে চেষ্টা করবো নিতে। কিরকম গরু আসতেছে বা কিরকম দাম, আগে থেকে একটু দাম টাম দেখে যাচ্ছি। যদি রিজনেবল প্রাইসে হয় তাইলে দেখে যাব, নিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে ঢাকার বাইরে থেকে আসা পাইকারদের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে সতর্কতা নেই বললেই চলে। এ বিষয়ে হাটের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের। পাইকাররা অলরেডি চলে আসছেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে তারা অনেকেই মাস্ক ব্যবহার করতেছে না। তাদেরকে আমি কিছু মাস্ক ডিস্ট্রিবিউশন করলাম, যাতে তারা সোশ্যাল ডিস্টেন্সটা এবং তাদের সেফটিটা তারা নিজেরা বুঝতে পারে। তাদের সাথে আমি কাউন্সিলিং করতেছি। ম্যাজিস্ট্রেটরা আছেন,
এছাড়াও প্রশাসন কর্তৃক অনেক ম্যাজিস্ট্রেট এখানে আসবেন, দেখবেন। কোনো রকমের বত্যয় ঘটলে সাথে সাথে ফাইন পেনাল্টি করা হবে এবং প্রয়োজনে জেল জরিমানা হতে পারে। 28 জুলাই থেকে বিক্রি শুরু হচ্ছে কোরবানির পশু। এখনও হাটগুলোতে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর হাট নিয়ে জানাতে রাজধানীর কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, পশুর হাটের সর্বশেষ কি অবস্থা, যেটি কনসার্ন জানানো হলো যে করোনার নিরাপত্তার ঝুঁকি মানা হচ্ছে না, কেন মানা হচ্ছে না? হাট যারা ইজারা নিয়েছেন তারা কি বলছেন? জাহিদ, আমরা কমলাপুর এই যে হাটটি, এই হাটে অনেকক্ষণ ধরে অবস্থান করছি এবং আমরা দেখার চেষ্টা করছি আসলে সাধারণ মানুষের রিয়েকশনটা কি, তারা কেন মানছেন না। আমরা ইজারাদারদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও আসলে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতার অভাব, সেটার প্রতিফলনটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি তারা দাবি করছেন যে সকলের মাস্ক নিশ্চিত করার চেষ্টা করছেন তারা, এবং যে এই হাটটিতে ঢোকার যে মূল গেট, সেখানে জীবাণুনাশক টানেল এবং যে স্যানিটাইজেশনের ব্যাপার, সেই ব্যাপারগুলো আসলে নিশ্চিত করা হয়েছে। তবে আমরা যখন এসেছি এরপর থেকেই দেখছি আসলে হাট কিন্তু এখনো জমে ওঠেনি, এবং আপনি জানেন যে এই সময়টাতে সাধারণত যেমন ভিড় থাকার কথা তেমন ভিড় নেই বললেই চলে। হাট মোটামুটি প্রস্তুত হয়েছে, তবে এখনো অনেকগুলো যে বাঁশ দিয়ে সারি করা হয়েছে, সেই সারিগুলো ফাঁকা রয়েছে, পশু এখনো এসে পৌঁছায়নি। তবে ইজারাদারদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি, বা তারা আমাদেরকে যেটা বলছেন, যে আগামীকালকে থেকে কিন্তু হাটে আসলে আরো অনেক বেশি পশু উঠবে, এবং এই পশু আসা শুরু হলেই তখন কিন্তু আর যে হাটটা এখন যেরকম খালি দেখা যাচ্ছে সেরকম থাকবে না। সব মিলে আসলে সাধারণ মানুষের যে সচেতনতার জায়গাটি, সেটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন ইজারাদাররা। বনি ইবনে কামাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনা প্রতিরোধে রোজার ঈদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করবে কোরবানির ঈদেও। বিআইডব্লিউটিএ বলছে, স্বাস্থ্যবিধির বিষয়ে লঞ্চ মালিকের পাশাপাশি যাত্রীদের আরও সচেতনতা প্রয়োজন। এদিকে রেলপথমন্ত্রী অকারণে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে সবাইকে নিজ নিজ এলাকায় অবস্থান করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ঈদুল আজহায় রেল সেবায় যোগ হচ্ছে না বাড়তি ট্রেন। 1 আগস্ট কোরবানির ঈদ, তাই সদরঘাটে প্রতিদিনই বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম থাকলেও লঞ্চ যাত্রীদের বেশিরভাগই সচেতন নন। বিআইডব্লিউটিএর দাবি, স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে লঞ্চ। করোনার মধ্যে রোজার ঈদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোরবানির ঈদেও যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে। লঞ্চ মালিকরা কথা দিয়েছেন যে তারা অতিরিক্ত যাত্রী বহন করবেন না, এবং আমাদের নজরদারিও থাকবে ঘাটগুলোতে, এবং নৌপথে নৌ পুলিশ এবং কোস্টগার্ড মিলে আমরা নজরদারি বাড়াবো। জেলা প্রশাসনের প্রত্যেক জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট পুলিশ সুপারও আমাকে কথা দিয়েছেন যে তারাও আমাদেরকে সহযোগিতা করবেন এই ব্যাপারে। তবে করোনাকালে যাত্রী কম হওয়ার আশঙ্কা লঞ্চ মালিকদের। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা চান তারা। সরকারের কাছে আমাদের এই করোনা কালীন সময় আমরা প্রণোদনার জন্য আমরা বিশেষভাবে সরকারের কাছে অনেকবার বিভিন্ন সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আমরা চিঠি দিয়েছি, আসলে আমাদের কোনো সদুত্তর দেয়নি। এবার ঈদে বাড়তি ট্রেন দিচ্ছে না রেলওয়ে। করোনাকালে 34টি রুটেই চালু থাকবে ট্রেন। কাউন্টার নয়, টিকিটের পুরোটাই বিক্রি হবে অনলাইনে। সংগ্রহ করতে হবে ভ্রমণের 5 দিন আগে। এখন কিন্তু আমরা এই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থাগুলি কিন্তু আমরা বজায় রেখেছি। আমরা স্যানিটাইজেশন, আমাদের ট্রেনে উঠা এবং ট্রেনে ঢোকা, আমাদের আপনার এই যে স্টেশনে করা, এবং অনলাইনে টিকিট এবং অর্ধেক টিকিট, এগুলো আমরা তো মেনটেন করতেছি। করোনা প্রতিরোধে আপাতত গুরুত্বপূর্ণ কাজ ছাড়া দূরপাল্লার কোনো গণপরিবহনে ভ্রমণ না করার পরামর্শ রেলমন্ত্রীর। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে। শুক্রবার দুপুর 13 নম্বর সেক্টরের 6 তলা বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ সৈয়দ মনিরুল ইসলাম জানান, বাণিজ্যিক ভবনটির একটি সার্ভার রুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সূত্রপাত, পরে তা ছড়িয়ে পড়ে। আগুনে কোনো হতাহত হয়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। সার্ভার রুম থেকে আমরা প্রথম আগুনের সূত্রপাত আমরা একটা ফ্লোরকে আমরা সীমাবদ্ধ রাখছি আগুনে, হয়তো বা যদি আমরা যদি ফায়ার ফাইটিংয়ে যদি একটু সময় লাগতো আরও বেশি ফ্লোর স্প্রেড আউট হতে পারতো। আমরা আগুনটা খুব সহজে কন্ট্রোল করাতে অন্য জায়গায় যেতে পারি না। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।